বসুন বসুন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নোত্তর ঘিরে উত্তাপ, তাচ্ছিল্যের অভিযোগ, বিরোধী দলের ওয়াকআউট। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। ইয়েস আই উড। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয়। নেপালে ৩৮৯ জনের ছাড়িয়েছে প্রাণহানি, চলছে উদ্ধার তৎপরতা, খোঁজ মেলেনি হাজারো পর্যটকের, আছে ফের ভূমিধসের শঙ্কা। সরকারি ঔষধ নদীতে ফেলতে গিয়ে টাঙ্গাইলে ট্রাক সহ একজন আটক, স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ পণ্য দাবি চালকের, তদন্ত কমিটি গঠন। রাজধানীতে কুরিয়ার সার্ভিসের পার্সেলে মিলল ২০ কেজি গাঁজা, মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারের সময় আটক ৩। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হয়ে ওঠে এমপিদের বাহাসে। প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সদস্যদের প্রশ্নকে পল্টন ও শাহবাগের বক্তব্যকে সঙ্গে তুলনা করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিরোধী দলীয় নেতা ফ্লোর পেয়ে বলেন, সংসদের শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের সদস্যদের তাচ্ছিল্য করেছেন। তার বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। এই পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে নেন। উপস্থিত সদস্য সভাপতি মণ্ডলীর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয় বিকাল ৩টায়। প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে সরকারের মন্ত্রীদের প্রশ্ন করছিলেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ আলাদা করে দুটি প্রশ্ন করেন। তবে তাদের প্রশ্ন সুনির্দিষ্ট হয়নি দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, এটি প্রশ্ন না শাহবাগের বক্তব্য, তা বোঝা মুশকিল। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা। সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলায় হট্টগোল তৈরি হয়। এর মধ্যে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। পরে স্পিকার সুযোগ দিলে স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, বরাবরই বিরোধী দলের সদস্যদের তাচ্ছিল্য করেন মন্ত্রী। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয়। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। হট্টগোলের সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্পিকার। অপর পক্ষের প্রতি সম্মান রেখে বক্তব্য সবাই রাখবেন। অসংসদীয় কোনো কিছু যদি বলে থাকেন সেটা আমরা দেখব। এর আগে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান ৪,০০০ এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০,০০০ কনস্টেবল নিয়োগ দেবে সরকার। এ সময় তিনি লুট হওয়া অস্ত্র উদ্ধার বিষয়েও কথা বলেন। নতুন ৪,০০০ এসআই নিরস্ত্র পদ সৃজন, নতুন ৪০০ সার্জেন্ট পদ সৃজন এবং নতুন ১০,০০০ কনস্টেবল পদ সৃজন। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে।
মন্ত্রী জানান, অতীতে কয়েকটি জেলা থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুর আর সাথে কিশোরগঞ্জ, এরকম 4-5টি জেলা আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে একটু একখণ্ড জমি কিনে তার ওখানে গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছে। এইভাবে অনেক অনিয়মের মাধ্যমে তারা পুলিশে জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। এরপর বেশ কিছু বিষয়ে আপত্তি তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। বৃহস্পতিবার রাতে সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন ওয়াকআউট করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় উপনেতা বলেন, সার নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। এসব জনদুর্ভোগ নিয়ে আলাপ না করে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন। সরকার তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করছে, সমস্ত বিল আইন তাদের মতো করে সাজিয়ে নিচ্ছে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিচ্ছিন্নভাবে মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপন করা হচ্ছে। এছাড়া স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তিনি। পরে চিফ হুইপ বলেন, বিরোধী দলের নেতা অধিবেশন ডাকতে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার এখতিয়ার রাখেন না। জুলাই সনদ অনুযায়ী সব সংস্কার করা হবে। সংসদের অধিবেশন রোববার বিকেল 3:30 পর্যন্ত মুলতবি করা হয়েছে। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, জিনিস তেল নাই, সার নাই। আমরা আশা করেছিলাম আজকেই সে সমস্ত বিষয়ে আলোচনা হবে। প্রশ্নোত্তরের সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরা জিনিসটা পরিচালনা করছে সংসদ। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি। সকল বিরোধী দল, সকল দল মিলে যা কিছু স্বাক্ষরিত হয়েছে তার দাড়ি, কমা, সেমিকলন থেকে শুরু করে সব কিছুই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন আমরা বাস্তবায়ন করব। নেপালে আকস্মিক ঢলে নিহতদের উদ্দেশ্যে সংসদের শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সাথে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। পরে সর্বসম্মতিতে প্রস্তাবটি গ্রহণ করা হয়। পাশাপাশি সদ্য প্রয়াত সাবেক এমপিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন সংসদ সদস্যরা। এর আগে নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 3.5 শতাধিক মানুষের প্রাণ কাড়ল নেপাল তিব্বত সীমান্তের পাহাড়ি ঢল। হদিস নেই 1,500-এর বেশি স্থানীয় এবং বিদেশি নাগরিকের। অভিযানে কয়েক হাজার সেনা সদস্য মোতায়েন থাকলেও দুর্গম অঞ্চল ও প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত উদ্ধার কাজ। হারানো স্বজনদের খোঁজে যখন হাসপাতাল, মর্গে ভিড় করছেন পরিবারের সদস্যরা, তখন নদীতে জমে থাকা ধ্বংসস্তূপ আবারও ঢলের চোখ রাঙাচ্ছে। কোনো বাঁধ মানছে না সর্বগ্রাসী ঢল। পথে যা পাচ্ছে তাই তলিয়ে দিয়ে এগোচ্ছে সামনে। এই চিত্র নেপাল তিব্বত সীমান্তের পাহাড়ি জনপদে। বুধবার স্থানীয় সময় সকাল 9টার দিকে আকস্মিক পাহাড়ি ঢলে এভাবেই তাণ্ডব দেখে নেপাল তিব্বত সীমান্তবর্তী কয়েকটি জেলা। ত্রিশূলী নদীর অববাহিকায় অবস্থিত গোর্খা, চিতওয়ান, রাসুয়া, থাদিং ও নোয়াকোট জেলা হিমবাহ ধসের জেরে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়। দুর্যোগে প্রাণে বেঁচে যাওয়াদের কণ্ঠে শোনা গেল সেই ভয়াল বর্ণনা। এটা হঠাৎ করে এসে বোমার মতো ফাটলো। দূর থেকে নদীটিকে ছোট মনে হলেও হঠাৎ তা উপচে পড়ে এই জায়গাটি ভাসিয়ে নিয়ে গেছে। অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এখন পর্যন্ত বলতে পারছি না কতজন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা বা চাপা পড়ে আছেন, কারণ ঘটনাস্থলে পৌঁছানোর কোনো উপায় নেই। এদিকে নিখোঁজ স্বজনদের সন্ধানে হাসপাতাল, মর্গে বেড়েই চলছে ভিড়। উদ্বেগ উৎকণ্ঠায় ক্ষণ পার করছেন পরিবার পরিজন। আমি শুধু চাই আমার স্বামী অক্ষত অবস্থায় নিরাপদে আমার কাছে ফিরে আসুক, আর কিছুই চাই না। আমার ছেলে এই দুর্যোগে আটকে পড়েছে। সে একজন ট্রাক ড্রাইভার। এই ঘটনার সময় সেই গাড়ি চালাচ্ছিল। আমাদের শেষ কথা হয়েছিল 8:30টার দিকে। এরপর থেকে তার আর কোনো খবর নেই, কিছুই জানতে পারছি না। দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় পৌঁছাতে পারছে না। এরই মধ্যে আগামী 3 দিন পর্যন্ত অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস মিলেছে। সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।
চীন ও নেপাল সরকার এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। বেইজিং যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য নেপালি পক্ষের সাথে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে। প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা প্রদান করবে চীন। দুর্যোগের কারণে জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে নেপালে প্রায় 430 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত। ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোয়। ভূতাত্ত্বিকদের শঙ্কা, যে কোনো মুহূর্তে আবারও হতে পারে পাহাড়ি ঢল ও ভূমিধস। কেননা ত্রিশূলী নদীমুখে এখনও জমা ভারী পাহাড়ি বর্জ্য, যা চাপ সইতে না পারলে যে কোনো সময় ঢলের সৃষ্টি করতে পারে। এদিকে ভয়াবহ এই দুর্যোগের পেছনে মূলত হিমবাহ ধসই বড় কারণ হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। অনিক রহমান, যমুনা নিউজ। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ স্বজনদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। জানাজা ও দাফনের জন্য দেয়া হবে আর্থিক সহায়তা। এছাড়া ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারি আর্থিক সহযোগিতা নিহতদের পরিবারকে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অন্যদিকে দুর্ঘটনায় নিহত আরও 7 বাংলাদেশির মরদেহ দেশে আনা বাকি রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। পরিচয় নিশ্চিত করতে তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। পরিবারের সহযোগিতায় শনাক্তকরণ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব বাকি মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীতে ফেলার সময় বিপুল পরিমাণ সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধসহ একটি পিকআপ জব্দ করেছে স্থানীয়রা। এ সময় পিকআপের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। চালকের দাবি, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ঔষধ নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষই তাকে ভাড়া করেছে। ট্রাক থেকে নদীতে ফেলা হচ্ছিল কিছু একটা। স্থানীয়রা দেখে সন্দেহের বশে ধরে ফেলে চালককে। পালিয়ে যায় কয়েকজন। জিজ্ঞাসাবাদে চালক জানায়, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদ উত্তীর্ণ সরকারি ঔষধ নদীতে ফেলছিলেন তারা। যারা একদম গরিব মানুষ, তাদের জন্য আসলে সরকার এই ওষুধগুলো বরাদ্দ করে। তাদেরকে যদি আসলে দেওয়া হতো তাহলে এই ওষুধগুলা ডেট এক্সপায়ার হইতো না। জনগণের মধ্যে বিতরণ করার কথা না করে ক্ষতিগ্রস্ত করে এই গায়েব করে দেওয়ার চেষ্টা করছিল। তাদেরকে আমি আইন অনুযায়ী বিচার চাই। জিনিসটার দিকে খুব খারাপ লাগতেছে। একটা কথা বললাম যে আমরা অনেক সময় ওষুধ টাকার অভাবে পাই না, হাসপাতালে গেলেও পাই না। সরকারি হাসপাতালের ঔষধ বরাদ্দ হয় দরিদ্র মানুষের জন্য। সে ঔষধ কিভাবে মেয়াদ উত্তীর্ণ হলো আর কিভাবেই বা তা বাইরে গেল? উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঘটনার পুরো দায় চাপালেন স্টোর কিপারের উপর। বিভিন্নখানে ঔষধ উদ্ধার হচ্ছে বা আমাদের স্টোরে হয়তো সে এগুলির ভিডিও দেখে সে হয়তো ভয় পেয়েছে, ভয় পেয়ে হয়তো করতে পারে, কিন্তু এটা আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। স্টোর কিপারের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওষুধগুলো নষ্ট করা হচ্ছিল। টিএসও স্যার, আরএমও স্যার, মেডিকেল অফিসার ওনাদের মৌখিক নির্দেশে এগুলো বাইরে নিয়ে পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যায়। ট্রাক চালককে আটক করে পুলিশ। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন। এক্সপায়ার্ড হয়ে থাকে তাহলে এই কমিটির মাধ্যমে দর্শক হবে। এভাবে যমুনা নদীতে ফেলে দেবে, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এবং এটার জন্য যা করার আমরা সব ব্যবস্থা নিচ্ছি। ঘটনাস্থল থেকে আমরা পিকআপটি আমরা হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসি। পরবর্তী জানতে পারি যে এই ওষুধগুলা ঘাটাইল সরকারি হাসপাতালের। এর আগেও কয়েক দফা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদ উত্তীর্ণ ঔষধ নষ্ট করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে 20 কেজির অধিক গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদক বহনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় র্যাবের এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অভিনব কৌশলে জুতার বাক্সের মধ্যে করে গাঁজার চালানটি বহন করছিল। চালানটি হবিগঞ্জ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় আসে। পরে রাজধানীর বাড্ডা এলাকায় এসব মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিঝিলের সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টার থেকেই চালানটি আটক করা হয়। সারা দেশে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানিয়েছে র্যাব।
মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় 1500 পিস ইয়াবা। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বেউথা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সরকারি অ্যাম্বুলেন্সটিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্স থেকে 1500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় অ্যাম্বুলেন্সের চালক রেজাউল করিম খান মিলন, ইয়াবা কারবারি সৈকত ও আতিকুর রহমান রুবেলকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অভিযোগ স্বীকার করেছেন। পুলিশের চোখ এড়াতে দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা পরিবহন করে আসছিলেন তারা। যন্ত্রাংশ হিসেবে আমদানি করে চট্টগ্রামে স্থানীয় গ্যারেজে অ্যাসেম্বল করা বিলাসবহুল একটি BMW গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একই সাথে মোংলা বন্দর দিয়ে ব্যবহৃত যন্ত্রাংশ ঘোষণার আড়ালে আরও 4টি বিলাসবহুল গাড়ি আমদানিতেও জালিয়াতি উদ্ঘাটন করেছে সংস্থাটি। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যন্ত্রাংশ হিসেবে আমদানির পর BMW গাড়িটি এক গ্যারেজের পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা হয়। পুরনো একটি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সড়কে চলছিল এটি। মোংলা বন্দর দিয়ে আনা 4টি গাড়ির ক্ষেত্রেও একই জালিয়াতি হয়েছে। রাজস্ব ফাঁকি দিতে খুচরা যন্ত্রাংশ বলে গাড়িগুলো কয়েক খণ্ডে কেটে নিয়ে এসেছে চালানের আমদানিকারক ক্রাউন অটো মোবাইল সার্ভিসেস এবং C&F এজেন্ট খুলনার ST ইন্টারন্যাশনাল। একটা দুষ্ট চক্রের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটিকে আমাদের বের করে ফেলা, যে এটি কিভাবে আমদানি হলো, এই আমদানি কৌশলটা কী ছিল, কারা এর সাথে জড়িত ছিল, কারা এই নেটওয়ার্কের ভিতরে জড়িত, এবং কি কি আইন এইভাবে গাড়ি আনার ফলে লঙ্ঘিত হচ্ছে, এখানে মানি লন্ডারিংয়ের কোনো ইস্যু জড়িত আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখব। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তিতে বাংলাদেশকে যোগদানের প্রস্তাব আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে বাংলাদেশকে নিতে চাইলে তা ইতিবাচকভাবেই দেখা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সংসদ অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে রুমিন ফারহানার প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, এই যৌথ প্রতিরক্ষা চুক্তি বিশ্ব মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে অন্যদের উদ্বেগের কিছু নেই। আরও বলেন, এই চুক্তি বিস্তৃত হলে মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। আগামী মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দিতে চায় ইসি, আর ডিসেম্বরের মধ্যেই করতে চায় ভোট আয়োজন। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি। পরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন করতেও তারা সম্পূর্ণ প্রস্তুত। সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে ইসি রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে। এই বছরের মধ্যে যদি শুরু করতে চাই, কারণ আমার যেহেতু পার্টিকুলারলি ওই যে ঠাকুরগাঁওয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। ক্লেট যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তারের জের ধরে তুলকালাম ঘটেছে। থানার ভেতরেই সংঘর্ষে জড়ায় শ্রমিকদের 2 গ্রুপ। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা ঘেরাও করে তার অনুসারী শ্রমিকরা। সামনের সড়কের বাস ট্রাক রেখে ব্যারিকেড দেওয়া হয়। এক পর্যায়ে থানায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন উপস্থিত হলে দেখা যায় উত্তেজনা বাধে, সংঘর্ষ, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রেপ্তার শ্রমিক নেতা সমর্থকরা জানান, মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ। তাদের অভিযোগ, বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। থানা চত্বরে মারামারির জন্য একে অন্যকে দুষছে দুপক্ষই। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুরের পাশাপাশি থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। এদিকে বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার রাত থেকেই ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তার অনুসারী শ্রমিকরা। রানীগঞ্জ থেকে আসছি এই বাচ্চাটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আসে দেখি যে এই রাস্তাঘাট
বন্ধ, মানে গাড়ি অবরোধ। 10 মাইল থেকে যে কি কষ্ট করে যে আসতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে শেখ বাদশা শ্রমিক নেতা, তাকে সুনির্দিষ্ট মামলার রেফারেন্সে আমরা গ্রেপ্তার করেছি। সকাল থেকেই কিছু অল্প সংখ্যক শ্রমিকরা যারা বাস এবং ট্রাক দিয়ে রাস্তাঘাট কিছু ব্যারিকেড দিয়েছে। জামালপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মেহেদীকে বহিষ্কার করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে 25 আগস্ট বয়স্ক অসুস্থ ঘোড়া কিনে চরে নিয়ে জবাই, ঢাকায় এসে হয়ে যায় গরুর মাংস, এমন অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। সেখানে উঠে আসে ঘোড়ার মাংস বিক্রির চক্রের সদস্যদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় মাহমুদুল হাসান মেহেদীর সম্পৃক্ততা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।